বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতীক আইনের সপ্তম এবং শেষ ক্লাস ইনশাল্লাহ আজকেই শেষ করে দিব। তো আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেখানে এই দলিল শব্দটা ব্যবহার করেছে সেখানে দলিলের ইংরেজি কিন্তু ডকুমেন্ট বলে নাই, দলিলের ইংরেজি বলেছে ইনস্ট্রুমেন্ট। সো দলিল বাতিল হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই যে দলিল বাতিল যে চ্যাপ্টারটা, এটা দেখেন আলোচনা করেছে 39 থেকে 41 ধারা। কত থেকে কত ধারা? 39 থেকে 41। এবং দলিল বাতিল, চুক্তি বাতিল, এরা হলো বাতিল বংশ। বাতিল বংশ বলতে বোঝানো হচ্ছে যে দলিল বাতিল বলুক, চুক্তি বাতিল বলুক, কত ধারা বুঝবেন? 39 ধারা। এখন গতদিন আমরা চুক্তি রদ পড়েছিলাম, দলিল সংশোধন পড়েছিলাম, মনে আছে? দলিল বাতিলের ক্ষেত্রে মানে চুক্তি রদ আর দলিল সংশোধনটা আমি একটু মনে করাই দিই। চুক্তি রদ একবারে প্রথমে পড়েছিলাম যে যদি কোনো দলিল লিখিত এবং বাতিলযোগ্য হয়, লিখিত বা এবং বাতিলযোগ্য, বা যে ক্ষেত্রে বাদীকে বিবাদী অপেক্ষা বাদী অপেক্ষা বিবাদীরই বেশি দায়ী করা যায়, আর যখন ক্রেতা বা লিজ গ্রহীতারে চুক্তি সম্পাদনের নির্দেশ দিছে এবং তাদেরকে টাকা দিতে বলছে, তারা টাকা দিতে ব্যর্থ হয়েছে, সেই এই তিনটা ক্ষেত্রে হবে কি চুক্তি রদ। অপরদিকে দলিল সংশোধন পড়েছিলাম যে শুধুমাত্র ভুলের কারণে তো চুক্তি রদের মামলা করা যায় না। তাইলে যদি কোনো দলিলে বা যদি কোনো চুক্তিতে ভুল হয়ে যায়, পারস্পরিক কারণে ভুল হতে পারে, অথবা আপনার প্রতারণার কারণে ভুল হতে পারে, মানে সরল বিশ্বাসেও ভুল হতে পারে, আবার প্রতারণার কারণেও ভুল হতে পারে। যদি কখনো ভুল হয় তাহলে ওই ভুল সংশোধনের জন্য অবশ্যই কিসে মামলা করতে হবে? দলিল সংশোধনের, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধনের। তো আজকে আমরা দেখব যে দলিল বাতিলের মামলা কেন করে। দলিল বাতিলের মামলা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 39 ধারায় দলিল বাতিলের মামলা দায়ের করা যায়। কত ধারায় ভাই? 39 ধারায়। যখন দলিল বাতিলের আদেশ দেওয়া যায়, দেখেন যখন দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, দেখেন সো বা যে ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, when cancellation may be ordered। ধারা কত? 39। 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, এরূপ আশঙ্কা করে যে তার বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, লিখিত কোনো দলিল বাতিল না করে চালু রাখা হয় তাহলে ভবিষ্যতে তার গুরুতর ক্ষতির কারণ হবে, তাহলে সেই ব্যক্তি সেই দলিল, গোল দিবেন বাতিল বা বাতিলযোগ্য, এটা একটু গোল দেন, বাতিল বা বাতিলযোগ্য। দেখেন একটু মনোযোগ দেন, চুক্তি রদের মামলা গতদিন আমরা পড়ছিলাম বাতিলযোগ্য হইলে চুক্তি রদের মামলা করা যায়, পড়ছি না ভাই? আর বাতিলযোগ্য হইলে দলিল বাতিলের মামলাও করা যায়। তাহলে যেখানেই যেখানেই কোনো চুক্তিটা হচ্ছে বাতিল যোগ্য সেখানে চুক্তি রদের মামলাও করা যায়, আবার কি দলিল বাতিলের মামলাও করা যায়। বাট যদি কোনো দলিল বাতিল হয়, এই জায়গায় দেখেন বাতিল বা বাতিল যোগ্য, বাতিল মানে হলো শুরু থেকেই অবৈধ, শুরু থেকেই অবৈধ, সেই ক্ষেত্রে কিন্তু চুক্তি রদের মামলা করা যাবে না, সেই ক্ষেত্রে করতে হবে কি দলিল বাতিল। বুঝেন কিনা? বাতিল যোগ্য চুক্তি হইলে দুইটাই করা যায়, চুক্তি রদ করা যায় অথবা দলিল বাতিল। কিন্তু যদি কোনো দলিল বাতিল যোগ্য না বরং কি বাতিল, বাতিল মানে কি শুরু থেকেই অবৈধ, ওই জিনিসটা কি শুরু থেকে অবৈধ, তাহলে আমাকে কি মামলা করতে হবে? দলিল বাতিল। এই যে দেখেন, তাহলে সেই ব্যক্তি দলিল বাতিল বা বাতিলযোগ্য হিসেবে বিচারপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার গোল দিবেন বিবেচনামূলক ক্ষমতা বলে বিষয়টি মীমাংসা করতে পারে এবং উক্ত দলিল অর্পণ বা বাতিলের জন্য আদেশ প্রদান করতে পারে। আন্ডারলাইন করেন, দলিল অর্পণ বা বাতিলের জন্য আদেশ প্রদান করতে পারে। পুরাতন বইতে যার যতটুকু আছে ততটুকুই এনাফ, আপনার নতুন বই কেনার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখানে কি কি শিখলাম দেখেন, আমি একটা বাস্তব উদাহরণ দিই যে দলিল বাতিলের মামলা আপনি কোন পরিস্থিতিতে করবেন। দেখেন গতদিন যে আমরা পড়ছিলাম যে একজন উকিল সাহেব তার মক্কেল হিন্দু বিধবারে বলছে যে আপনি আপনার যে দলিল জমি আছে এই জমি আমার নামে লিখে দেন, না হলে আপনি মামলায় হেরে গেলে আপনার পাওনাদাররা তো ওই জমি নিয়ে যাবেন। এই ভুলভাল বুঝাইয়া উকিল সাহেব
কি করছে? জমি নিয়ে নিছে। তাহলে হিন্দু বিধবা এই যে যে চুক্তিটা করছে এটা হলো বাতিল যোগ্য। কি বলেন? বাতিল যোগ্য। তাহলে এই ক্ষেত্রে হিন্দু বিধবা চুক্তি রোধের মামলা করতে পারে, অথবা কি দলিল বাতিলের মামলাও করতে পারে। কারণ যে চুক্তিটা বাতিল যোগ্য সেই ক্ষেত্রে 35 ধারা মামলাও করা যায়, 39 ধারা মামলাও করা যায়। কিন্তু যে চুক্তিটা শুরু থেকেই বাতিল, যে দলিলটা শুরু থেকেই বাতিল, বাতিল যোগ্য না বরং কি বাতিল, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দলিল বাতিলের মামলা করতে হবে। এখন যদি শুরু থেকে বাতিলের আমি উদাহরণ দিই, যে ধরেন নির্মল একটা বাড়িতে বাস করে ওনার পৈতৃক সম্পত্তিতে, ওনার পিতার পরে উনি এই সম্পত্তির মালিক হয়েছে। এখন নির্মলের রেকর্ড টেকর্ড দলিল টলিল সব ঠিকঠাক আছে। হঠাৎ করে প্রভাস একটা জাল দলিল তৈরি করছে। জাল দলিলে দেখাইছে যে এই দলিলের দাতা হচ্ছে নির্মল আর গ্রহীতা হচ্ছে প্রভাস, এবং ওখানে লেখা নির্মলের স্বাক্ষরও জাল, প্রভাসে জাল দলিল তৈরি করে ধর নিবন্ধনও করে ফেলেছে। ওখানে লেখা আছে যে নির্মল 2 বছর আগে এই জমি প্রভাসের কাছে 5 লক্ষ টাকায় বিক্রি করেছে। তাহলে নির্মল যখন এই দলিলের ব্যাপারে জানলো, নির্মল কি আদৌ এরকম কোন দলিল চুক্তি করছে? করে নাই। তাহলে এটা বাতিল যোগ্য না, এটা কি শুরু থেকেই বাতিল। এটা কিন্তু বাতিল যোগ্যের প্রশ্ন ওঠে না, কারণ জাল দলিল তৈরি করছে, ওই দলিল তো শুরু থেকেই বাতিল। তাহলে এই ক্ষেত্রে নির্মলের প্রতিকার কি? নির্মল যদি ওই জাল দলিলের ব্যাপারে জানার পরেও নির্মল যদি চুপচাপ বাসায় বসে থাকে, ওই জাল দলিলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে একটা পর্যায়ে গিয়ে তামাদি মেয়াদ যখন শেষ হয়ে যাবে, ওই জাল দলিলটা কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। বুঝছেন? তাহলে এক্ষেত্রে নির্মল যে না জানার সাথে সাথে নির্মলের প্রতিকার নিতে হবে। কি প্রতিকার? দলিল বাতিল। কারণ ওই ওই দলিলটা যেহেতু শুরু থেকেই বাতিল, তাহলে নির্মলকে মামলা করতে হবে কিসের? দলিল বাতিল। এখন দলিল বাতিলের মামলা করলে আদালত এই দলিল বাতিল করতে পারে, অথবা যে দলিলটা ওই যে জাল দলিলটা বললো যে এটা নির্মলটা ফেরত দাও, বা ওটা ধ্বংস করে ফেললো আর ওই দলিলটা কি বাতিল করে ফেললো। এ হলো কথা। তাহলে যদি বলে কোন দলিল বাতিল যোগ্য, তাহলে কি কি মামলা করা যায়? চুক্তি রদ, দলিল বাতিল। যদি কোনো বলে যে কোন দলিল হচ্ছে বাতিল, তাহলে দলিল বাতিলের মামলা করা যাবে। তো আমরা এখানে আসেন শর্ত সমূহতে আসি। দেখেন নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মকদ্দমায় দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে। কোন দলিলে জানলেন কেন বাতিল বা বাতিল যোগ্য হলে ভয়েড বা কি ভয়েডেবল, এবং যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে তা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। মানে তিনি আশঙ্কা করতেছে যে সে যদি কোনো পদক্ষেপ না নেন, দলিল বাতিলের কোনো মামলা যদি না করে, তাহলে তার কি ক্ষতি হয়ে যাবে? গুরুতর ক্ষতির কারণ হতে পারে। দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া অর্থ হলো দলিলটি বাতিল বা বাতিলযোগ্য কিনা সেটা নিষ্পত্তি না করে রেখে দেওয়া হলে সেটা বাদীর জন্য ক্ষতির যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দিতে পারে। আমরা একটা উদাহরণ এ জায়গা যা আছে এই উদাহরণ টদান এগুলো পড়ে সময় নষ্ট করব না। ক্লাসের বাইরের অনেক সাউন্ড আসতেছে, কার? সানজিদা? হ্যাঁ স্যার, একটা সাউন্ড পাচ্ছি স্যার। যে কার সাউন্ড পান? আমি তো পাই না। এই অন্য কেউ রেসপন্স করেন তো। বন্ধন সাহেব কি শুনতে পাচ্ছেন নাকি কোনো শব্দ আসে? জি স্যার, একটু সামান্য সামান্য আসছে স্যার। যে স্যার বাইরে একটু আস্তে সম্ভবত আস্তে কথা বলতেছে, ওই কথাগুলো আসতেছে বারবার ক্লাসে। কথা কারা বলে? একটা ফোন করে অন করা। কেউ সম্ভবত আনমিউট হয়ে আছে স্যার, এর জন্য সেই কথাগুলো আসতেছে। গোপন কথা শুনেন তো কি বলে, কার কথা? গোপন কথা না স্যার, দূর থেকে বা টেলিভিশন চালানো রয়েছে সেই ধরনের কথাবার্তা আসতেছে। আচ্ছা এখন কি আসে? না স্যার, এবার ঠিক আছে, এবার এখন clear। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আপনাদের বোবা করে দিই, দাঁড়ান, তাহলে ভালো হয় সবচেয়ে। টেক্সট দিয়েন, না শুনলে টেক্সট দিয়েন, এখন আর কেউ কথা বলতে পারবেন না। দেখেন তো, তাহলে আপনার বিরুদ্ধে যদি কোনো জাল দলিল তৈরি করা হয় অথবা কোনো বাতিলযোগ্য দলিল তৈরি করা হয়,
আপনি দলিল বাতিলের মামলা দায়ের করতে পারেন। এই জায়গা অনেক আলোচনা আছে, এই আলোচনায় আমরা যাব না। আমরা চলে আসি ৩৯ ধারায় আদালত যে প্রতিকার মঞ্জুর করতে পারে। ৩৯ ধারায় আদালত যে প্রতিকার মঞ্জুর করতে পারে, পাইছেন? দেখেন, আপনি যদি দলিল বাতিলের মামলা করেন তাহলে আদালত আপনার মামলার প্রেক্ষিতে আপনারে কি প্রতিকার দিতে পারে। উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে নিম্নলিখিত আদেশসমূহ মঞ্জুর করতে পারে। দলিলটিকে বাতিল বা বাতিলযোগ্য হিসেবে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বা ঘোষণা করতে পারে। কি হিসেবে? বাতিল বা বাতিল যোগ্য। এই যে পেজ কে পান নাই, নতুন যারা পান নাই, এই ভাই আপনি পাইছেন? আচ্ছা, কে আপনি পাইছেন? তাহলে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হিসেবে আইন অনুযায়ী কি করতে পারে? নিষ্পত্তি বা ঘোষণা করতে পারে। এবং দেখেন, মানে দলিলটিতে বাতিল করলই এবং দলিলটি অর্পণের আদেশ দিতে পারে, অর্ডারিং ইট টু বি ডেলিভার্ড আপ। মানে বাতিলটা ঘোষণা করলই আর প্রবাস যে জাল দলিল তৈরি করলো, ওই জাল দলিল আদালতে কি দিতে বলবে? জমা দিতে বলবে যে তুমি তোমার জাল দলিল আদালতের হেফাজতে দাও, এবং দলিলটি বাতিল করতে পারে এবং ক্যান্সেল দা ইনস্ট্রুমেন্ট, এই দলিলের কোনো কার্যক্রম থাকবে না। তাহলে আপনি, কথা খুব সাধারণ, সেটা হলো যে বাতিল বা বাতিলযোগ্য দলিল হলে দলিল বাতিলের মামলা করতে পারে। ঠিক আছে, এখন দেখেন, যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে পারে, যে দলিল বাতিলের মামলা করতে পারে। দেখেন, গতদিন আমরা যখন চুক্তি রদের বিষয়টা পড়তেছিলাম, আপনাদের মনে থাকার কথা, চুক্তি রদের মামলা ভাই, চুক্তির যে পক্ষ তারা তো পারেই, ওই চুক্তি দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তারাও পারে নাকি? কিন্তু দলিল সংশোধনের মামলা শুধুমাত্র দলিলের যে পক্ষ তারাই পারে, বাইরের কেউ কিন্তু দলিল সংশোধনের মামলা করতে পারে না। বোঝা গেল? তাহলে দলিল বাতিলের মামলা কে করতে পারে? লোকাস স্ট্যান্ডি কার আছে? দলিল বাতিলের মামলার কথা হলো চুক্তি রদের মতো, যে দলিলের পক্ষ আর প্রয়োজন নাই, যে ক্ষতিগ্রস্ত হবে সেও করতে পারে, পক্ষরাও পারে। কেমনে পারে? আমি একটু উদাহরণ দেই। ধরেন ধরেন ওই যে নির্মল যে জমিতে মালিক, জাল দলিল একটু আগে উদাহরণ দিয়েছিলাম, তৈরি করছে কে? প্রবাস। তাহলে প্রবাস এই জাল দলিলের একটা পক্ষ দেখাইছে নির্মলের পিতারে, নির্মলের পিতাকে। মানে প্রবাস ওই দলিলে লিখছে যে নির্মলের পিতা বেঁচে থাকা অবস্থায় চিকিৎসাজনিত কারণে আমার কাছ থেকে এত টাকা নিয়ে এই জমি লিখে দেয়। তাহলে এই দলিলের দাতা হচ্ছে নির্মলের পিতা আর গ্রহীতা হচ্ছে প্রবাস। এখন প্রবাস হঠাৎ করে নির্মলে দেখাচ্ছে যে নির্মলে, যে তোমার বাবা টাকা নেছিল, আমার যে দলিল লিখে দিয়ে গেছে। এখন নির্মল বলতেছে যে ভাই, আমার পিতা তো এরকম কোনো টাকা পয়সা নেয় নাই, আর এটা তো ওই দলিলটাও জাল বলে মনে হচ্ছে নাকি? তাহলে এই জায়গা, এই যে জাল দলিলটা তৈরি করছে, এই দলিলের পক্ষ কিন্তু নির্মল না, নির্মল না, কিন্তু এই দলিল, জাল দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত থেকে নির্মল নাকি? পক্ষ তো একটা হলো নির্মলের পিতা আর একটা হচ্ছে প্রবাস, কিন্তু এই দলিলের কারণে নির্মল কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে নির্মল ক্ষেত্রে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে। তাহলে দলিল বাতিলের মামলা দলিলের পক্ষ হলেও করা যায়, আবার কি পক্ষ না, আবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সেক্ষেত্রেও করা যায়। তাহলে আমরা চুক্তি রদের মামলা যেরকম যে কেউ করতে পারে, দলিল বাতিলের মামলাও যে কেউ করতে পারে। কিন্তু দলিল সংশোধনের মামলা কে করতে পারে? দলিল সংশোধনের মামলা করতে পারে শুধুমাত্র। বোঝা গেল? তো এই হলো কথা। এখানে জাস্ট লিখে নেন যে দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে। এত আলোচনায় যাব না, পক্ষ হোক বা না হোক, সে যদি ক্ষতিগ্রস্ত হয় সে মামলা করতে পারে। কিসের মতো? চুক্তি রদের মতো।
আচ্ছা, এখন দেখেন কোর্ট ফি। আচ্ছা, কোর্ট ফির আগে দেখেন তামাদি মেয়াদ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় দলিল বাতিল বা দলিল রদের মামলা, এই জায়গায় রদ বলছে না, অ্যাকচুয়ালি বাতিল ধরেন, আমরা তো দলিল বাতিল ধরবো বা চুক্তি বাতিলের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তামাদি আইনে কত অনুচ্ছেদ? 91 অনুচ্ছেদ। আচ্ছা, পরের লাইনটা স্কিপ করে বাদ দিয়ে আমরা একটু কোর্ট ফি দেখি। কোর্ট ফি, দলিলে উল্লেখিত মূল্যের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে কি? মূল্যানুপাতিক কোর্ট ফি। এখন তাহলে আমরা পেলাম বাতিল বা বাতিলযোগ্য দলিল হলে দলিল বাতিলে মামলা করা যায়। দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। দলিল বাতিলের মামলা ক্ষতিগ্রস্ত যে কোনো পক্ষই দায়ের করতে পারে। আর দলিল বাতিলের মামলার কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। দলিল বাতিল সম্পর্কে আলোচনা করছে 39 থেকে 41। এই চুক্তি তো বুঝছেন। এখন দলিল বাতিলের ইংরেজি কি? ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এখন ভাই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে শুরু করব আর কি, সেটা হলো যে আপনার বিরুদ্ধে যখন কোনো জাল দলিল তৈরি করছে, যে দলিলটা হলো বাতিল, যে দলিলটা শুরু থেকেই বাতিল। এখন আমরা তো জানি যে বাতিল যোগ্য হইলে তো দলিল বাতিলও করা যায়, রদও করা যায়, কিন্তু যে দলিলটা বাতিল সেই ক্ষেত্রে করা যায় শুধু কি? দলিল বাতিলে। এখন যেখানে দলিল বাতিলের মামলা করা যায় সেখানে 42 ধারায় ওই দলিলকে অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলাও করা যায়। আবার কখনো কখনো ঘোষণামূলক মামলার সাথে সাথে দলিল বাতিলও চাওয়া যায়। এখন প্রশ্ন হলো যে কখন আমি দলিল বাতিল চাইবো? আমার বিরুদ্ধে শুনেন, ওই যে নির্মলের বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, নির্মল 39 ধারায় দলিল বাতিল চাইতে পারে, অথবা নির্মল 42 ধারায় ওই দলিলটি জাল এবং অবৈধ মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করতে পারে। তাহলে নির্মল করবে হয় 39, না হলে কত? 42। আবার কখনো কখনো নির্মল 39 আর 42 দুইটা একসাথেও চাইতে পারে। আবার বলি, যারা বুঝেন নাই ঠান্ডা মাথায় শুনেন, আপনার বিরুদ্ধে যদি কেউ জাল দলিল তৈরি করে আপনি তার বিরুদ্ধে 3 ধরনের মামলা করতে পারেন। প্রথমত হলো শুধু 39 ধারায় দলিল বাতিলের মামলা করতে পারেন, এক। অথবা তার বিরুদ্ধে 42 ধারায় দলিলটি অবৈধ মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করতে পারেন, দুই। অথবা এই 39 আর 42 দুইটা একসাথেও করতে পারেন। বুঝছেন? এখন প্রশ্ন হলো যে স্যার, জি আসসালামু আলাইকুম, দেখেন এখন আমার কথা হলো যে আমার বিরুদ্ধে যখন কেউ একটা জাল দলিল তৈরি করছে, এখন আমি তাহলে কোন মামলাটা করব? আমি কি 39-এ করব, নাকি 42-এ করব, নাকি 39-42 একসাথে করব? এই সিদ্ধান্তটা দেওয়া আছে আপনাদের যে একটা এডিশনাল পেজ দিছি না, এই পেজে। তো এটার সহজ সমাধান বলি, শুনেন। যে যে পান নাই শেষে নেন, এই যে এই, কে পান নাই? নেন ভাই, নেন। আমরা দুইজন বোধহয় পাই নাই, দাঁড়ান। আচ্ছা, প্রিন্ট দিয়ে নিই, ওয়েট। আচ্ছা তাহলে শুনেন, সেটা হলো প্রথম কথা শুনেন, এই পেজ পরে পড়বো, আগে আমার কথাটা বুঝেন, আমরা আগে বুঝে তারপরে পেজে যাব। আপনি যদি জাল দলিলটার একটা পক্ষ যদি আপনি হন, তাহলে দলিল বাতিলের মামলাই করতে হবে। জাল দলিলের কি একটা পক্ষ যদি আমি হই, ওই যে নির্মলের বিরুদ্ধে জাল দলিল তৈরি করতে প্রবাস। এখন প্রবাস যদি ওই দলিলে একটা পক্ষ নির্মলের পিতারে দেখায় আর একটা পক্ষ প্রবাস হয়, তাহলে নির্মলের দলিল বাতিলে মামলা করার দরকার নাই, নির্মলের জায়গা করবে ঘোষণামূলক মামলা। কিন্তু প্রবাস যদি এই জায়গায় দেখাতো যে একটা পক্ষ হচ্ছে নির্মল আর একটা পক্ষ হচ্ছে কি প্রবাস, দেখাচ্ছে যে নির্মলই এই জমি দিছে, তাহলে জাল দলিলের একটা পক্ষ যদি হয় সংক্ষুব্ধ ব্যক্তি, তাহলে কি মামলা করতে হবে? না, দলিল বাতিল। সহজ কথা,
আমি দলিল বাতিলের মামলা করব কখন? আমি দেখবো ওই জাল দলিলটা, ওই জাল দলিলের একটা পক্ষ যদি আমি হই, অবশ্যই আমাকে কি করতে হবে? দলিল বাতিল। এইটুকু বুঝছেন? আচ্ছা, এখন ধরেন আমি জাল দলিলের পক্ষ না, পক্ষ নির্মলের পিতা আর প্রবাস, কিন্তু ক্ষতিগ্রস্ত তো নির্মল। তবুও নির্মল দলিল বাতিলের মামলা করতে পারবে যদি নির্মল দেখে ওই জাল দলিলটা হচ্ছে নিবন্ধিত। কি বলেন? নিবন্ধিত। তাহলে দুইটা ক্ষেত্রে, সহজ কথা, দুইটা ক্ষেত্রে দলিল বাতিলের মামলা করতে হয়। এক, যদি জাল দলিলের একটা পক্ষ সংক্ষুব্ধ ব্যক্তি হয়। বুঝছেন? এখন ধরেন জাল দলিলের একটা পক্ষ আমি না, মানে আমি সংক্ষুব্ধ ব্যক্তি, আমার পক্ষ দেখাই নাই, কিন্তু পরক্ষণে আমি দেখবো যে ওই জাল দলিলটা কি নিবন্ধিত কিনা। আমি পক্ষ না, ঠিক আছে, বাট যদি নিবন্ধিত হয় তাহলে আমার কি করতে হবে? দলিল বাতিলের মামলা করতে হবে 39 ধারা। বুঝলেন কিনা? আর যদি নিবন্ধিত না, আবার আমি পক্ষ না, তাহলে তো আমার 39 ধারায় মামলা আমি করব না। তাইলে আমি মামলা করব কত ধারায়? 42 ধারায়। 42 ধারায় দলিলটি অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য কি মামলা? ঘোষণামূলক মামলা। বুঝেন কিনা? এখন প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে আমার 39 আর 42 দুটেই তো অবৈধ জাল ঘোষণা করতেছে, তাহলে 39 আর 42 আলাদা আলাদা করে আমার লাভ কি? ভাই লাভ আছে। ধরেন 39 ধারায় আপনার কোর্ট ফি দেওয়া লাগবে হলো অ্যাড ভ্যালুরেম, 50 লাখ টাকার বাড়ি হলে 50 লাখ টাকার উপর 2% হারে, তবে সর্বোচ্চ 40,000-এর বেশি না। আর 42 ধারায় আপনার কোর্ট ফি অ্যাড ভ্যালুরেম না, 42 ধারা কোর্ট ফি হলো 300 টাকা। তাহলে এখন যে জায়গা আমার দলিল বাতিলের মামলা করার দরকার নাই, সে জায়গা কি খালি খালি করে লাভ আছে? তাহলে তো আমার অ্যাড ভ্যালুরেম কোর্ট ফি দিতে হবে। আর যে জায়গা আমি পক্ষও না, আমার দলিল নিবন্ধিতও না, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষেত্রে আমার 42, শুধু 42 করলেই কি হচ্ছে? 42 আমার কোর্ট ফি কত? 300 টাকা। আর যে ক্ষেত্রে আমি হয় একটা পক্ষ, পক্ষ নতুবা দলিলটা কি নিবন্ধিত, তাহলে সেই ক্ষেত্রে আমার করতে হবে কি? দলিল। বোঝা গেল? আচ্ছা, অনেক হয়তো বা বুঝেন নাই, শর্টফট করার কোনো কারণ নাই। আস্তে আস্তে আমরা পেজ যদি ধরি, এখন নতুন যে পেজটা দিছি ওই পেজটা বের করেন, ওইটা পড়লে আমরা এখন বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, এই পেজটা হাতে নেন। দলিল বাতিল এবং ঘোষণামূলক মোকদ্দমা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অবৈধ বা জাল দলিল তৈরি করে, তবে সংক্ষুব্ধ ব্যক্তির দুটি প্রতিকার আছে। কয়টা? দুইটা। এই যে দেখেন, 39 ধারায় দলিল বাতিলের মোকদ্দমা করা, অথবা 42 ধারায় দলিলটি অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করা, নাকি? এই দুইটাই তো আমি বললাম যে জাল দলিল তৈরি করলে আমার প্রতিকার হলো দুইটা। একটা হলো 39 ধারা দলিল বাতিল মামলা করা, অথবা 42 ধারা অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করা। অথবা দেখেন, অথবা ঘোষণামূলক মোকদ্দমার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে 39 ধারায় দলিল বাতিলের মোকদ্দমা করা, মানে দুইটা একসাথে করা। 42 এবং 39 দুইটা একসাথে করা। এখন দুইটা একসাথে কখন সেটা পরে বুঝাই, আগে কখন 39 কখন 42 সেটা বুঝি। দেখেন, সংক্ষুব্ধ ব্যক্তি যখন দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করবে, অবৈধ জাল দলিলটি যদি এই যে গোল দেন নিবন্ধিত হয়, দেখছেন কি হয়? নিবন্ধিত হয়। অথবা আন্ডারলাইন করবেন, নিবন্ধিত হোক বা না হোক, উক্ত জাল দলিলে যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে একাধিক পক্ষ দেখানো হয়, সরি এক পক্ষ দেখানো হয়, উক্ত জাল দলিলের সংক্ষুব্ধ ব্যক্তির কি দেখাচ্ছে? এক পক্ষ। মানে জাল দলিলটা যদি নিবন্ধিত হয়, নিবন্ধিত হোক বা না হোক, ওই জাল দলিলে আমার সংক্ষুব্ধ ব্যক্তির কি দেখানো হচ্ছে? একটা পক্ষ দেখানো হচ্ছে। তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিকে 39 ধারায় দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে। বুঝছেন? আবারও যারা বুঝেন নাই, জাল দলিলের একটা পক্ষ যদি আমি হই, অথবা জাল দলিলটা যদি কি নিবন্ধিত হয়, তাহলে আমাকে মামলা করতে হবে কত? 39 ধারার দলিল বাতিলের মামলা। উল্লেখ্য যে দেখেন, নিবন্ধিত দলিল বাতিল করলে আদালত ডিক্রির কপিটি, আন্ডারলাইন করবেন, নিবন্ধন কর্মকর্তার নিকট প্রেরণ করবে, যাতে নিবন্ধন কর্মকর্তা উক্ত জাল দলিলের নিবন্ধন সম্পর্কিত তথ্য মুছে ফেলতে পারে। ধরেন আপনি জাল দলিলের পক্ষ না, কিন্তু জাল দলিলটা নিবন্ধিত, জাল দলিলটা নিবন্ধিত। এখন আমরা তো জানি নিবন্ধিত হলে কি মামলা করতে হবে? দলিল বাতিল। কিন্তু আপনি যদি দলিল বাতিল না করে ঘোষণামূলক মামলা করেন, তাহলে ঘোষণামূলক মামলায় জিতলেও ওই জাল দলিলের যে তথ্য
রেজিস্ট্রেশন অফিসে আছে ওটা মুছে ফেলা হবে না, কারণ ঘোষণামূলক মামলার ডিক্রি রেজিস্ট্রেশন অফিসে যাবে না। তাহলে আমি যদি নিবন্ধিত দলিলের তথ্যাবলী, জাল দলিলের তথ্যাবলী মুছে ফেলতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি মামলা করতে হবে? দলিল বাতিলের। এজন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ডিক্রির কপি নিবন্ধন অফিসে পাঠানো হয়, ঘোষণামূলক মামলা নাকি দলিল বাতিল? কোনটা? দলিল বাতিল। এবার দেখেন, সংক্ষুব্ধ ব্যক্তি যখন অবৈধ ও জাল মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে, উপরোক্ত ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি দলিলটি অবৈধ ও জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মোকদ্দমা করবে। মানে এই ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কি করবে? ঘোষণামূলক মামলা করবে। অর্থাৎ আমি ওই দুইটার উল্টা বলতে পারি যে আমি দলিলের পক্ষ না, আবার দলিলটা নিবন্ধিত না, সেই ক্ষেত্রে আমি কি মামলা করব? ঘোষণামূলক। অর্থাৎ জাল দলিলটি যদি নিবন্ধিত না হয় এবং জাল দলিলে যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো পক্ষ দেখানো না হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি 42 ধারায় জাল দলিলটি অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করবে। বুঝেন নাই? নির্মলের বিরুদ্ধে প্রভাস জাল দলিল তৈরি করছে, ওই দলিলের দাতা দেখানো হয়েছে নির্মলের পিতাকে, গ্রহীতা দেখানো হয়েছে প্রভাসকে, এবং দলিলটা নিবন্ধিত না। তাহলে নির্মলের জায়গা কি মামলা করবে? 42 ধারায় ঘোষণামূলক মামলা করলেই হচ্ছে। বুঝছেন? আর ওই জাল দলিলের যদি এরকম হতো যে জাল দলিলের পক্ষ নির্মল না, কিন্তু জাল দলিলটা নিবন্ধিত, তাহলে আবার কি করা লাগতো? দলিল বাতিল। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দুইটা একসাথে কখন করব? কখন 42 আর 39 আমি একসাথে চাইবো? 42 আর 39 আমি একসাথে চাইবো যখন আপনি ওই যে ওই ক্ষেত্রে আমি পক্ষ না, নিবন্ধিত করছে, এখন আপনি 42 করছেন। 42 তো এক জায়গায় অ্যাকচুয়ালি জায়গা করলে হবে না, 42 করছেন ঠিক আছে, বাট সাথে সাথে আবার কি চাওয়া লাগবে? 39ও চাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে আপনি শুধু 39 করবেন অথবা 42 করবেন। আর যখন আপনি 42 করে ফেলছেন কিন্তু আনুষঙ্গিক প্রতিকার হিসেবে 39 চান নাই, কিন্তু অ্যাকচুয়ালি চাওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে 42 এর সাথে সাথে কিও চাইতে হবে? 39ও চাইতে হবে। এখন যদি বলেন যে স্যার তাহলে 39 আর 42 এর মধ্যে অ্যাকচুয়ালি আমি 39 না করে 42 কেন করব? ওই যে বললাম, বা 42 না করে 39 কেন করব? আমার যদি কি কথা বলেন কে? কথা বলবেন না। আমার যদি 42-এ কাজ চলে, তাহলে আমি তো 42-এ মামলা করলেই হচ্ছে, কারণ 42-এ তো কোর্ট ফি কত? 300 টাকা। তাহলে আমার তো অ্যাড ভ্যালুম কোর্ট ফি দেওয়া লাগতেছে না। আর আমার যদি নিবন্ধিত হয় তাহলে তো শুধু 42-এ কাজ হচ্ছে না, তাহলে আমার মামলা করা লাগবে কি? দলিল বাতিল। কারণ দলিল বাতিলের মামলা যদি আমি না করি, তাহলে ডিক্রির যে কপি ওইটা নিবন্ধন অফিসে যাবে না, নিবন্ধন অফিসের বালাম বইতে যে তথ্যাবলী আছে এগুলোও কি বুঝবে না, তাহলে আমি মামলা জিতেও কোনো লাভ আমার হলো না। তাহলে যারা আবারও বুঝেন নাই, আমি আবারও বলি, জাল দলিলের একটা পক্ষ যদি আপনি হন দলিল বাতিল, পক্ষ হন বা না হন, যদি নিবন্ধিত হয় দলিল বাতিল, আর আপনি পক্ষ না নিবন্ধিত না, সেই ক্ষেত্রে কি ঘোষণামূলক। এই তো কথা। 42 দেখেন, বলেন। পক্ষ না হয় দলিল নিবন্ধন হয়, সেক্ষেত্রে দলিল বাতিলের মামলার সাথে ঘোষণামূলক মামলা করা যাবে। ধরেন প্রশ্ন করেন, ওই জোরে বলেন। যদি দলিলের কোনো মানে পক্ষ না হয়, যদি দলিলটা নিবন্ধিত হয়, তাহলে সেই দলিল বাতিলের সাথে সাথে ঘোষণার দলিল বাতিলের ঘোষণার চাওয়া যাবে না? 42, 29, 39 থেকে 42। আচ্ছা, আমি আপনারে বলছি, উনি বলতেছে যে দলিল বাতিলও, উনি পক্ষ না কিন্তু দলিলটা কি নিবন্ধিত। এখন আপনার তো নিবন্ধিত, এখন আমি যেহেতু জানি যে নিবন্ধিত, নিবন্ধিত হইলে শুধু কি করলেই হচ্ছে? দলিল বাতিল। আর আপনার যদি মন না করে, তাহলে সাথে 42টা যাবে। ওই যে পোলাপান বিয়ে করতে আসে, বিয়ে করতে আসে উকিল সাহেব, আমি একবার একজনকে ভালো বুদ্ধি দিয়েছি যে টাকা পয়সা খরচ হবে না, কাজিরে নিয়ে এমনি বিয়ে বসো, মানে বয়স টয়স ঠিক আছে, তাহলে তো এই জায়গায় এফিডেভিট করে উকিল সাহেবরে খালি খালি টাকা দেওয়ার দরকার নাই। সে বলতেছে ভাই এফিডেভিটটা করি, জোর বেশি হবে না। ঠিক আছে, এখন যার জোরের দরকার সে তো করবেই। বুঝতে পারছেন? আমার যে জায়গা 39-এ হচ্ছে, এখন আপনার যদি 42-এ লাগে তাহলে কি করতে হবে? করবেন, সমস্যা কি? আর উকিল হিসেবে যদি না বুঝেন যে 39-42 কোনটা হবে, তাহলে আমি রিস্ক নেবো কেন? দুইটা একসাথে করে দেবেন নাকি?
মানে আমি তো আপনাদের সূক্ষ্ম বুঝাচ্ছি যে কখন 39 আর কখন 43। এখন ডাক্তার যখন বুঝতেছে না যে রোগ কোনটা, তাহলে ওষুধ তো 10টা দিছে, যে একটাই তো সারবে। আচ্ছা দেখেন, যাই হোক, আপনার মন কি বলে দেখি, আপনি যেটা বলবেন সেটা কোনটা? ধৈর্য ধারণ করেন, পারবেন, একটু 42-এ যাই। দেখেন, আমরা বিরতিতে যাব, নামাজের বিরতিতে যাব, এই পার্থক্যটা পড়ে যাব। দেখেন, দলিল বাতিলকরণের মামলা এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে কেবল ঘোষণামূলক মামলার পার্থক্য। দেখেন, দলিল বাতিলের মকদ্দমা দায়ের করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায়, দেখছেন। অপরদিকে কোন দলিল অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করা হয় কত ধারায়? 42 ধারায়। তারপরে দেখেন 2 নাম্বার, কোন দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে সংক্ষুব্ধ পক্ষ 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে পারে, বাতিল বা বাতিল যোগ্য। অপরদিকে কোন দলিল অবৈধ বা জাল হলে সংক্ষুব্ধ পক্ষ অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমা দায়ের করবে। 3 নাম্বার দেখেন, অবৈধ জাল দলিলটি যদি আন্ডারলাইন নিবন্ধিত হয় অথবা নিবন্ধিত হোক বা না হোক, উক্ত জাল দলিল যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে এক পক্ষ দেখানো হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিকে 39 ধারায় দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে হয়। অপরদিকে জাল দলিলটি যদি নিবন্ধিত কি হয়, না হয়, এবং জাল দলিলে যদি সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো পক্ষ দেখানো না হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি 42 ধারায় দলিলটি অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। 4 নাম্বার দেখেন, এটা দেখেন, দলিল বাতিলের ডিক্রি নিবন্ধন অফিসে পাঠানো হয় নাকি? অপরদিকে অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে এই বিধানাবলী প্রযোজ্য নয়। 5 নাম্বার দেখেন, এটা তো বুঝেন, বলছি না যে দলিল বাতিলের ডিক্রি নিবন্ধন অফিসে যায়, কিন্তু ঘোষণামূলক ডিক্রি কিন্তু যায় না। দলিল অবৈধ জাল ঘোষণা হলো মূল প্রতিকার, যেখানে দলিল বাতিলকরণ হলো আনুষঙ্গিক প্রতিকার। লাস্টেরটা ইম্পর্টেন্ট দেখেন, দলিল বাতিলের ক্ষেত্রে মূল্যানুপাতিক কোর্ট ফিস প্রদান করতে হয়, মানে কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। অপরদিকে ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফিস প্রদান করতে হয়। যারা দলিল বাতিল এবং জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা বুঝেন নাই, এতক্ষণ যা বুঝাইলাম, এই পেজটা আমরা নামাজের বিরতিতে যাচ্ছি, এই রুমে যারা আছেন ঠান্ডা মাথায় এটা একবার পড়েন, তারপরে যদি না বুঝেন আমি এসে আর একবার বুঝাবো, সমস্যা নাই। এটা পড়েন, আপাতত নামাজের বিরতি। দেখেন, আশা করি শুনতে পাচ্ছেন। বিরতির পর আমরা শুরু করি। বিরতির পর শুরু করতেছি, পিজু শরীর টেনে দেন। তো তাহলে 39 ধারায় আমরা পড়লাম যে কখন দলিল বাতিলের মামলা করা যায় আর কখন অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করা যায়। এখন দেখেন, 39 ধারার পরের যেটা আছে দেখেন, আগে এই পেজটাই শেষ করি। একেবারে নিচের প্যারাটা দেখেন, কোন দলিলকে আংশিক বিলুপ্ত করা যাবে কিনা, পাইছেন? আংশিক বিলুপ্ত মানে হলো একটা দলিলের পুরো অংশ বাতিল না করিয়া আংশিক বাতিল করা যাবে কিনা। হ্যাঁ, যাবে। দেখা গেল যে ফেরদৌস নির্মলের বিরুদ্ধে ওই প্রভাস জায়গা কিনছে ধরেন আশরাফুলের কাছ থেকে, কিন্তু আশরাফুলের জমির দাগ নাম্বার হলো 101 আর 102। এই 101 আর 102 এর সাথে ওই প্রভাস নির্মলের 103 দাগও ঢুকাই ফেলছে দলিলে, বুঝতে পারছেন? কিন্তু 103 দাগের মালিক কে? নির্মল না, আশরাফুল তো 101 আর 102 কিনছে আশরাফুলের কাছ থেকে, 101 আর 102, কিন্তু ওর ভিতরে 103ও ঢুকানো আছে। তাহলে দাতা হলো আশরাফুল, গ্রহীতা হলো প্রভাস, কিন্তু এই দলিলের একটা অংশ দ্বারা ক্ষতিগ্রস্ত কে? নির্মল। কত? 103 দাগ। তাহলে নির্মল দলিল বাতিলের মামলা করলে আদালত কোন অংশটুকু বাতিল করবে? ওই 103 এর অংশটুকু বাতিল করবে, আর বাদ বাকিটুকু কি থাকবে? বহাল থাকবে। তাহলে দলিল আংশিকও বাতিল হতে পারে। কত ধারায়? 40 ধারায়। এখন আপনাদের বলে রাখি, মামলা কিন্তু 40 ধারায় হবে না, মামলা হবে কত ধারায়? 39। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন কোন ধারায় মামলা হয় দেখেন, 8 ধারা মামলা হয়, 9 ধারা মামলা হয়, 10 ধারা মামলা হয়, 11 ধারা মামলা হয়, 12 ধারা মামলা হয়, আর এই জায়গা 30-এর মধ্যে আর কোনো ধারা হয় না। 12-এর পরে হলো 31।
31-এর পরে হলো 35, 35-এর পর হলো 39। বুঝছেন? আচ্ছা, তো এখানে যদি একটু দেখি কোন জায়গায় মামলা করবে কে? এই জায়গাটা প্রবাস কেন্দ্রে 102 এর 101, আর ওই জায়গা আশরাফুল 103-এ ও ওই জায়গায় লেখা হয়ে গেছে। আশরাফুল প্রতারণা করুক বা প্রবাস করুক সেটা ওনাদের ব্যাপার, কিন্তু 103-এর মালিক কে? নির্মল। আর মামলা কি আপনি না করে যদি ওকে দিতে চান তাহলে তো আপনার বিষয়, মামলা কে করবে? ক্ষতিগ্রস্ত জায়গা কে হয়েছে? নির্মল। বুঝছেন? এত সহজ জিনিস যে আমার নির্মল বোঝে না, এত আমার বিশ্বাস হয় না। আচ্ছা দেখেন, হ্যাঁ দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 40 অনুযায়ী কোন দলিলের আংশিক বিলুপ্ত সম্ভব, মানে আংশিক বিলুপ্ত মানে হলো আংশিক বাতিল। উক্ত ধারা অনুযায়ী কোনো একটি দলিল যদি বিভিন্ন অধিকার এবং বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য, যে পেজ দিছি সেটা, বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করে, তাহলে আদালত যথোপযুক্ত মামলায় তা আংশিকভাবে বাতিল এবং অবশিষ্ট অংশকে বহাল রাখতে পারেন। বিলুপ্ত অংশকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও পৃথক হতে হবে। এমন হতে হবে যে বিলুপ্ত যে অংশটা সেটা ওই যে যেটা বহাল থাকে এই দুইটা থেকে কি থাকতে হবে? পৃথক থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে কোন দলিল কি করা যায়? আংশিকও বাতিল করা যায়। এখন সর্বশেষ ধারাটা দেখেন 41, এই 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 দলিল বাতিলের সর্বশেষ ধারা, উপরের প্যারা, উপরের প্যারা দেখেন, দলিল বাতিল করা হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কি? 38 ধারায় যে ক্ষতিপূরণ আমরা পড়ছিলাম মনে আছে? 38 ধারায় বাদী ক্ষতিপূরণ দেয় কাকে? বিবাদীকে। দলিল বাতিলের ক্ষেত্রেও যার মামলা, যিনি ডিক্রি পেলেন, তিনি ক্ষতিপূরণ দিবে কাকে? বিবাদীকে। এখন যদি বলেন যে স্যার আমার বিরুদ্ধে জাল দলিল তৈরি করলো, দলিল বাতিল হলো, আবার আমি কেন ক্ষতিপূরণ দিব, এই প্রশ্ন আসে না ভাই? সব ক্ষেত্রে তো দিবে না। ওই যে আপনার একটি মনে আছে ক্লাসের শুরুতে বলছিলাম যে বাতিল যোগ্য হইলে দলিল বাতিলও করা যায়, আবার কি চুক্তি রদও করা যায়। তাহলে চুক্তি রদে যেরকম ক্ষতিপূরণ দিছিল দলিল বাতিলেও সেরকম ক্ষতিপূরণ দিবে। বুঝেন নাই? যে ওই যে এরকম যে দলিল জমি বেচা কেনা করছে দুই দল, কিন্তু ওই জমির উপর দিয়ে হাঁটার অধিকার আছে আর একজনের, তাহলে তারা দলিল বাতিলের মামলা করতে পারে। চুক্তি রদ যেহেতু পারে, দলিল বাতিলও পারে। তাহলে দলিল বাতিল করলে আদালত যদি দুই পক্ষের দলিল বাতিল করে তাহলে তারা কি হয়েছে? ক্ষতিগ্রস্ত পক্ষ হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হইলে আদালত বলতে পারে যে মানে ক্ষতিগ্রস্ত হলে আদালত বলতে পারে যে ঠিক আছে আপনারা তো বাদী হইলেন, ওই দুইজনের চুক্তি তো আমরা বাতিল বা দলিল তো বাতিল করে দিলাম, বাট তাদের মধ্যে তো একটা বৈধ চুক্তি ছিল, তারাও তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আপনি এত টাকা ক্ষতিপূরণ দেন। তাহলে বিষয়টা এমন না যে জাল দলিল বাতিল করলেই খালি ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ দিবে কি দিবে না এটা কার অধিকার? আদালতের অধিকার। আর যারা এত বুঝেন না তাদের জন্য খুব সিম্পল, সেটা হলো 19 ধারায় ক্ষতিপূরণ বাদী পায়, আর 38 আর 41 ধারায় ক্ষতিপূরণ বিবাদী পায়। বাদী দিবে পাবে কে? বিবাদী। এই যে দেখেন, হ্যাঁ 41 ধারা অনুযায়ী দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষের তরফ হতে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণের প্রদানের নির্দেশ দিতে পারেন। ন্যায় বিচারের প্রয়োজনে শব্দটা আন্ডারলাইন করেন, মানে যখন মনে হবে যে এই দলিল বাতিল করার কারণে ওই দুইজন কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রেই কেবল ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। এই হচ্ছে আপনার দলিল বাতিল। 39, 40, 41। আমরা একটু আইন পাঠে ফেরত আসি, আসেন। তামাদি মেয়াদ দেখেন, আমরা তো ওই যে তামাদি দলিল বাতিলের তামাদি মেয়াদ 39 ধারা মামলা তামাদি মেয়াদ কত দাঁড়ায়? 91 অনুচ্ছেদে কত বছর? 3 বছর। আর এখানে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়ের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তাহলে আপনি দলিল বাতিল করেন, জাল আর অবৈধ মর্মে ঘোষণামূলক মামলা করেন, যাই করেন না কেন তামাদি মেয়াদ কত দিন? 3 বছর। কোর্ট ফি কত দেখেন? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বইতে বইতে পাইছেন। এখন ওই দিক থেকে একটা প্রশ্ন আসছিল যে স্যার 39 ধারার মামলায় তো কোর্ট ফি দেওয়া লাগে অ্যাড ভ্যালোরাম, আর 42 ধারা মামলায় কোর্ট ফি দেওয়া লাগে ফিক্সড, তাহলে 39 আর 42 যদি একসাথে করি তাহলে কোর্ট ফি কত?
কোড ফি অ্যাড ভ্যালোরাম। এটা আপনার প্রশ্নটা মাথায় আসা উচিত ছিল যে 8 ধারার কোড ফি অ্যাড ভ্যালোরাম, 42 ধারার কোড ফি ফিক্সড, 8 আর 42 যখন একসাথে হয়ে যাবে তখন কোড ফি কি অ্যাড ভ্যালোরাম। ব্যাপারটা সেরকম, বুঝছেন? 42 একা থাকলে ফিক্সড, আর 42 যখন কারো সাথে সংযুক্ত হবে তাহলে তার যে কোড ফি 42 এরও সেই কোড ফি। জেনে রাখা ভালো। দেখেন, দলিল বাতিলের আদেশ দেওয়া আদালতের একটি স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা, এটা আমরা জানি নাকি ভাই? দলিল যদি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে এবং যদি দলিলটি বাতিল করা হয় তাহলে আদালত তার ডিক্রিট কপি রেজিস্ট্রি অফিসার নিকট পাঠাবে যার অফিসে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল। এটা আমরা জানি না? অবশ্যই জানি। পরের পেজের 3 নাম্বার পয়েন্টটা দেখেন, যদি দলিলে এক বা একাধিক অধিকার থাকে তবে আদালত উপযুক্ত ক্ষেত্রে আংশিক বাতিল এবং আংশিক বহাল রাখতে পারে। আংশিক বাতিল রাখবে আর আংশিক কি রাখবে? বহাল। তারপরে দেখেন, আরো মনে রাখতে হবে যে বিশেষ ক্ষেত্রে আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। ধারা কত? 41। তাহলে আমরা এই জায়গায় রেসিশন অফ কন্ট্রাক্ট এন্ড ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, আবার দলিল সংশোধন, দলিল বাতিলের পার্থক্য বলছে। পার্থক্য আমি এক কথায় বলে দিই, আমার বুঝতে হবে যদি ভুল হয়, দলিল বা চুক্তিতে যদি ভুল হয় তাহলে মামলা করতে হবে দলিল সংশোধন, বুঝছেন? যদি সেটা বাতিলযোগ্য হয় তাহলে করতে হবে, বাতিলযোগ্য হইলে চুক্তি রদ করা যায়, দলিল বাতিলও করা যায়। আর যদি দলিলটা বাতিল হয়, শুধু কি বাতিল, তাহলে মামলা করতে হবে কি দলিল বাতিলের। দলিল সংশোধনের মামলা শুধু পক্ষরা করতে পারে। চুক্তি রদ এবং দলিল বাতিলের মামলা পক্ষ ছাড়াও যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় যে কেউ করতে পারে। দলিল সংশোধনের তামাদি মেয়াদ 3 বছর, দলিল বাতিলের তামাদি মেয়াদ 3 বছর, চুক্তি রদের তামাদি মেয়াদ 1 বছর। দলিল সংশোধনকে ইংরেজিতে বলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, চুক্তি রদ বলে রেসিশন অফ কন্ট্রাক্ট, আর দলিল বাতিল বলে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। বুঝছেন? এই হলো কথা। আর সবগুলোর কোড ফি একই। কি কোড ফি? অ্যাড ভ্যালোরাম কোড ফি। আর এই 3টা মামলার ক্ষেত্রে কোন মামলার ডিক্রির কপি রেজিস্ট্রেশন অফিসে যায়? দলিল বাতিলের। এই তো পার্থক্য, এগুলাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, একটি দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হয়? কত বছর? 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান আছে? 39। এ জায়গা যত প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন, এগুলো সব সহজ। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, কোন মামলায় আদালতে ডিগ্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য? আদালত ডিগ্রির কপি রেজিস্ট্রেশন অফিসে প্রেরণ করতে বাধ্য। কোনটা? রেজিস্টার্ড দলিল বাতিলের মকদ্দমা। 7 নাম্বার প্রশ্ন দেখেন, দলিল রদের মকদ্দমার কোর্ট ফি কত? এখন আমার এই জায়গায় এই দলিল রদ বলতে উনি কি চুক্তি রদ বুঝাইছে না দলিল রদ বুঝাইছে সেটা পরের ব্যাপার। আমি জানি চুক্তি রদ বলেন, দলিল বাতিল বলেন, সব কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম। তাহলে উত্তর কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। বুঝছেন? সর্বশেষেরটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী একই দলিল দ্বারা বিভিন্ন অধিকার সৃষ্টি হলে দলিলের একটি অংশ বাতিলযোগ্য হলে দলিলটির কেবল বাতিলযোগ্য অংশ কি হবে? নাকিস হবে, আর বাকিগুলা কি থাকবে? বহাল থাকবে। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে আপনারা এগুলা ধৈর্য ধরে পড়বেন। পড়ার পরে যদি না বুঝেন তাহলে আবার আমারে পরের দিন এসে জিজ্ঞেস করবেন যে স্যার এই প্রশ্ন বুঝি নাই, আমার একটু ব্যাখ্যা করে বোঝাই দেন। তো এই জায়গা বিশেষ করে 7, 8, 9, 7, 8, 9, 11 নাম্বার প্রশ্নটা একটু পড়বো। দেখেন, একটি জাহাজের মালিক প্রতারণামূলক ভাবে জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত মর্মে একজন দায়ী গ্রাহক খকে উক্ত জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। খ বীমা পলিসি করে, মানে খর এসে বলছে জাহাজের মালিক এই জাহাজ
আমার সমুদ্র যাত্রার জন্য উপযুক্ত, এই আটলান্টিক সাগরের ঢেউ হয়ে জাহাজ ডুবাইতে পারবে না। এখন ক্ষত বিমা করছে, করার পরে এই প্রতারণার কথা জানতে পারছে, বুঝছেন? এখন আমরা জানি কি প্রতারণা করে যদি ভুল তথ্য দিয়ে প্রতারণা করে যদি চুক্তি করে সেটা কি বাতিল যোগ্য? আর বাতিল যোগ্য হইলে আমরা কি করতে পারি? চুক্তি রদও পারি, আবার কি দলিল বাতিলও পারি। এখন আমরা অপশনে দেখি কি কি আছে, দেখেন। বাতিলের জন্য মামলা করতে পারে, বাতিলের জন্য মকদ্দমা দায়ের করতে পারে না, আংশিক বাতিলের মামলা করতে পারে, উপরে সবগুলো কোনটা হবে বলেন? বাতিলের জন্য মামলা করতে পারে। আর এখানে যদি অপশন এরকম থাকতো যে দলিল বাতিল অথবা চুক্তি রদ, তাহলে উত্তর হতো কি? দুইটাই। বুঝেন কিনা? পীযূষ বোঝে নাই? সত্যি কথা বলেন, বুঝছেন? বুঝছেন নাকি বোঝেন নাই, কোনটা? এই তো। আর মাহবুব সাহেব খুঁজে বেড়াচ্ছে যে কোন জায়গা আছে এই প্রশ্ন। পাইছেন? বুঝছেন? এই কি বুঝছেন ব্যাখ্যা দেন দেখি। অনেকদিন আপনাদের ব্যাখ্যা শুনি নেন। মাহবুব সাহেব দেন, নেন। স্যার এখানে প্রশ্ন আছে, একটি জাহাজ মালিক প্রতারণামূলকভাবে জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত মর্মে একজন দায় গ্রাহক খকে উক্ত জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে, জি, খ বীমা পলিসি করে, খ উক্ত বীমা বাতিলের জন্য মোকদ্দমা করতে পারে। ব্যাখ্যা দেন। পীযূষকে জিজ্ঞেস করেন যে পীযূষ কি বোঝেন নাই, বলেন বলেন। আপনি জিজ্ঞাসা করেন যে পীযূষ কি বোঝেন নাই। ভাই কি কোথাও বোঝেন না বোঝেন নাই, এখানে? পীযূষ বলেন। স্যার এটা কি চুক্তি, মানে ওরা কি মানে আপনার প্রতারণা করছে নাকি এটা বুঝতে পারিনি স্যার জাহাজের ইয়ার সাথে স্যার। মানে বোঝেন নাই যে কি প্রতারণা করছে, তাই? এটা বোঝেন নাই? জি। আচ্ছা, আপনি পীযূষ পড়েন, জোরে পড়েন, এই লাইনটা পড়েন, জোরে পড়েন। একটি জাহাজের মালিক প্রতারণা ভাবে হুম। জাহাজটি সমুদ্র যাত্রার জোরে পড়েন, জোরে পড়েন, আরো জোরে, আমার মতো জোরে কথা বলেন, পড়েন, জোরে কথা বলেন, নাহলে লজ্জা দেবানি কিন্তু বাজে কথা বলে। জোরে পড়েন। আরে জোরে বলেন, কি সমস্যা বলেন। আপনারা তো ওই উত্তর দিতে বলেন, এই বই দেখে জোরে পড়েন পীযূষ। একটি জাহাজের মালিক প্রতারণামূলক ভাবে হুম। জাহাজটি সমুদ্র যাত্রার আপনার বইতে প্রতারণা শব্দটা আছে? ওটা গোল দেন। স্যার আছে। এই জায়গা তো প্রশ্নেই বলা আছে যে প্রতারণামূলক ভাবে বলছে যে জাহাজটা সমুদ্র যাত্রার উপযুক্ত, বাট অ্যাকচুয়ালি সমুদ্র যাত্রার উপযুক্ত না, কিন্তু ওর সাথে তো চুক্তি হয়ে গেছে। এখন ও যখন বুঝলো যে আমার ভুল বুঝাইয়া চুক্তিটা করছে, তার মানে এই জায়গায় প্রতারণা আছে। আর যখন কোন চুক্তিতে ভুল বুঝাইয়া প্রতারণা করে তাহলে সেটা কি চুক্তি? বাতিল যোগ্য। আর আমরা জানি বাতিল যোগ্য হলে কি মামলা করা যায়? চুক্তি রদের মামলাও করা যায়, আবার কি দলিল বাতিলও করা যায়। এটা তো বললাম। এখন আমরা অপশনে দেখবো যে চুক্তি রদ আছে কিনা, বা অপশনে কি আছে। অপশনে চুক্তি রদের কোনো অপশন নাই, আছে কি দলিল বাতিল। তাহলে উত্তর কি? দলিল বাতিল। যদি কোনো অপশনে থাকতো চুক্তি রদ অথবা দলিল বাতিল, উত্তর হতো কি ওইটা। বুঝছেন? স্যার পীযূষ এখন না বুঝলেও লজ্জার খাতিরে বলবে বুঝছি স্যার। না স্যার বুঝছি স্যার। আচ্ছা আসেন আমরা পরে আসি। এই একটা জিনিস এ জায়গা মনে রাখবেন, আমি আপনাদের বারবার ডায়লগ দিছি, এ জায়গা না বোঝা কোনো অপরাধ না। আপনি এই জায়গা বোঝেন না বলেই তো পড়তে আসছেন, কিন্তু না বুঝা আপনি যদি লজ্জায় চুপ করে থাকেন তাহলে আবার হবে না। বেহায়ে হইতে হবে আর অসামাজিক হইতে হবে। পরীক্ষার আগ পর্যন্ত যদি বেহাই আর অসামাজিক হন তাহলে পাশ করতে পারবেন। যদি বলেন স্যার বেহাইয়া কি, বেহাইয়া মানে হলো
আপনারা বেশি কথা বলবো, খারাপ কথা বলবো, আপনি বোঝেন নাই এটা আমার জানাইতে হবে। পরীক্ষায় 5 পাইছেন, মাইনাস পাইছেন, লজ্জা পাওয়া যাবে না। ওই পরীক্ষায় মাইনাস কেন পেলাম, কম কেন পাবো, এই জন্য আমি 360 ডিগ্রি আমার দৃষ্টি রাখছি যে আমার 50-এর উপর পেলে আমি খুশি, যাতে ওই রেজাল্ট শিটে আমার মান সম্মানটা বাঁচে। এরকম লোক এই জায়গায় আছে, পারে না কিন্তু চারদিক তাকাইয়া বেশি নাম্বার পায়, যাতে আমার লজ্জা না পাওয়া লাগে। এই লজ্জা যদি আপনি এই জায়গা না পাওয়ার জন্য এই কাজ করেন, তাহলে আসল লজ্জা পাবেন কোন জায়গায় গিয়ে? বার কাউন্সিলে গিয়ে। আর যদি এই জায়গা আপনি লজ্জা পান, এই জায়গা আপনি মাইনাস পাইছেন, 5 পাইছেন, 10 পাইছেন, 30 পাইছেন, 10টা মডেল টেস্টের একটাও ফেল, একটাও পাস করেন নাই, এই জায়গা লজ্জা পাইলেন, তাহলে আসল জায়গায় যেয়ে আপনি কি পাবেন? লজ্জা পাবেন না, আসল জায়গায় যে আপনার সম্মান বাড়বে। এখন আপনি এই জায়গা লজ্জা পেতে চান নাকি আসল জায়গা লজ্জা পেতে চান, এটা আপনার ব্যাপার। আমি তো আমার মতো করে বারবার বলতেছি। দেখেন, আপনারা হাবলঙ্গের বাজার নাটক দেখবেন, হুমায়ুন আহমেদের, ওই জায়গায় ডায়লগ আছে বিয়ে করবো না লজ্জা লাগে। এখন আপনাদের তো বিয়ে করার জন্য আমি ডাকি নাই, আপনাদের কেন লজ্জা লাগতেছে? আচ্ছা দেখেন, 18-19 ভাই, 18-19 ইম্পর্টেন্ট। ধন্যবাদ। অনলাইনের কেউ কোথায় বোঝেন নাই? অনলাইনেরও 2-1 জন আছেন বোঝেন নাই, কে কোথায় বোঝেন নাই? আপনাদের সময় দিলাম, বলেন। আনমিউট করে দিছি, বলেন। স্যার এই আংশিক দলিল বাতিল স্যার, আমি যে একটু নামাজে বসছিলাম তো এসে শুনতে পাইনি আর কি স্যার। আংশিক দলিল বাতিল তো স্যার আমি একটু বুঝি না, বাকিগুলো স্যার বুঝতে উনি পারি। আমাদের অনলাইনে একজন আংশিক দলিল বাতিল বোঝেন নাই। আমাদের এই জায়গা কে আছেন আমি বাদে, কে বুঝাবেন ওনার আংশিক দলিল বাতিল? দেন ওই ওমর ফারুক দেন, ওই ওমর ফারুক হাত তুলছে আগে, দেন ওনারা দেন, দেন পিছনে দিয়ে আসেন। হ্যালো, আংশিক দলিল বাতিলটা হচ্ছে একটা দলিলে ধরেন একজন জমি ক্রয় করছে, 2-3টা দাগ নাম্বার দিয়ে সেই দলিলটা হয়েছে, যার কাছ থেকে ক্রয় করছে সে ধরেন 2টা দাগ নাম্বারের মালিক, সেটা 1 দাগ বা 2 দাগ। কিন্তু অন্য একজন যে বিক্রয় করে নাই, তার একটা জমির দাগ নাম্বার ধরেন 3 নম্বর বা 4 নম্বর, সেটাও ওই দলিলের সাথে ভুল ক্রমে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক ওইটা লেখা হয়ে গেছে। এখন যার যে জমিটা বিক্রি করে নাই, তার ওই দাগ নাম্বারটা ওইখান থেকে বাদ দেওয়ার জন্য সে একটা আবেদন করতে পারবে যে স্যার আমি তো এই আমার জায়গা বিক্রি করি নাই, ভুলবশত বা সেই ইচ্ছাকৃত ভাবে আমার এই দাগ নাম্বারটা তার দলিল অন্তর্ভুক্ত করছে, এখন এটা কর্তন করে দলিলটা ঠিক করে দেওয়ার জন্য আবেদন করবে। এটা হচ্ছে স্যার আংশিক বাতিল আর কি। আর যে 2টা দাগ নাম্বার সে ক্রয় করছে ওটা বহাল থাকবে। মাইক্রোফোন দিয়েন না। এই অনলাইনে যিনি আছেন, আপনি তো ওনার কথা শুনলেন, আপনি কি বুঝছেন? বা না বুঝলে কোথায় বোঝেন নাই জোরে বলেন। স্যার যে বাতিল করবে, যে যার হলো দাগ নাম্বারটা উঠে নাই, উনি হলো ইয়ে করবে স্যার, যে মামলা করবে, ইয়ে করবে আর কি স্যার, যে না আমি হলো এটা আমার এই দলিলের এই যে যে দাগ নাম্বারটা উঠে গেছে এটার জন্য হলে উনি একটা আবেদন করছে আর কি স্যার, যে আমার এটা বাতিল করা হোক বা এটা আংশিক বাতিল, মানে এটা উনি বাদ দিয়ে দেন। একজনের নাম্বার ঠিকভাবে উঠে গেছে, সে তো সংক্ষুব্ধ। ধরেন বেচা কিনা করছে 2 জনে, কিন্তু ওই 2 জনের বেচা কিনার মধ্যে ছাগল বেচছে 100টা, নির্মল কিনছে ফেরদৌস 100টা, কিন্তু ওর ভিতরে আমার পিজুসের 50 ছাগল ঢুকাই দিয়েছে। এই জায়গা তো বিক্রি করতে যাচ্ছে নির্মল আর ফেরদৌস। এখন পিজুসের ছাগল তো এর ভিতর ঢোকার কথা না, তাহলে সংক্ষুব্ধ কে? পিজুস। তাহলে পিজুস মামলা কইরা 100 ছাগল বেচা কিনা ঠিক আছে, কিন্তু পিজুসের যে 50টা বেশি লাগছে, এই 50টার অংশ কি হবে? বাতিল হবে। এই তো আংশিক বাতিল। তাহলে ওই দলিলের 100টা ঠিক থাকতেছে, আর বেশি যে 50টা ছিল ওই অংশটুকু কি হবে? বাতিল। আমাদের নামাজের বিরতি, আবার মাগরিবের নামাজ পড়তেছি, এরপর আবার শুরু হবে আমাদের 40 মার্কের ক্লাস টেস্ট আছে, বুঝছেন? এখনই আজান দেবে। আর অনলাইনে আর কেউ আছেন? এখান থেকে 40 ধারা থেকে যে প্রশ্নটা আসে, আমি 40 ধারা থেকে প্রশ্ন আসে যে কোন দলিলের যদি আংশিক বাতিল করা হয় তাহলে বাকি অংশের কি পরিণতি হবে? বাকি অংশ বহাল থাকবে। আর এই যে যেটা বাতিল হলো
তার সাথে বাকি অংশের সম্পর্ক থাকতে হবে স্বতন্ত্র, মানে আলাদা করা যায়। স্বতন্ত্র মানে কি বুঝেন? যে এটা আলাদা করা যায়, একটার সাথে থেকে আরেকটা আলাদা করা যায়। হ্যাঁ বলেন, অনলাইনে আর কে বললেন? স্যার বাতিল আর বাতিল যোগ্য এটা হচ্ছে একটু যদি বলতেন। বাতিল আর বাতিল যোগ্য বুঝেন নাই? মানে ওই একই রকম মনে হচ্ছে আর কি, মানে আলাদা একটু যদি বুঝাই দিতেন আর কি। আসল জিনিসই বোঝেন নাই, প্রথমে ক্লাসে প্রথমে ছিলেন? স্যার আমি তো বোধহয় একটু লেট করে ঢুকছি। লেট করে ঢোকার দায় তো আমার না। যাই হোক, আপনাকে বলি, আপনি না কোন মানে ধর্মাবলম্বী? জি মুসলিম? জি স্যার, হ্যাঁ মুসলিম অবশ্যই। আর বুঝেন শুকরের মাংস, জি স্যার, beef, হ্যাঁ বুঝি। শুকরের মাংস আপনার জন্য হ্যাঁ বাতিল, এটা শুরু হ্যাঁ থেকেই। হ্যাঁ হারাম, হারাম। আর ধরেন আপনার অ্যালার্জি হয়েছে, আপনার হাঁপানি হয়েছে, গরুর মাংস আপনার জন্য বাতিল যোগ্য করছে যে ডাক্তার তুমি খাইতে পারবা না, তার মানে ওটা আপনার জন্য হারাম না, কিন্তু এটা আপনার জন্য তাৎক্ষণিকভাবে কি করছে? নিষেধ করছে। মন চাইলে খাইতেও পারেন, নাও পারেন, এটা হলো বাতিল যোগ্য। বাতিল যোগ্য দলিল মানে হলো যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল করেন নাই ততক্ষণ পর্যন্ত এই দলিলটা ঠিকঠাক আছে। আর বাতিল যেটা, সেটা কি শুরু থেকেই বাতিল, এটার বৈধ করার কোনো পন্থা নাই। সহজ কথা, মানে আমার ধর্ম যেটা এলাও করে না, খাওয়ার উদাহরণ যদি দেই, আমার ধর্ম যেটা, হিন্দু মুসলিম যাই হোক না কেন, ধর্ম যেটা এলাও করে না সেটা আমার জন্য ভয়টা বিনিষয়, সেটা হলো বাতিল। বুঝছেন? কিন্তু ধর্ম এলাও করে, আমি ইচ্ছা হইলে খাই, ইচ্ছা হইলে খাই না, সেটা হলো কি? বাতিল যোগ্য। আর না বুঝলে ক্লাস আবার দেখবেন, নামাজের বিরতি। স্যার বুঝতে পারছে।